আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি ফাবিহা বুশরা নিমো আপুর লেখা এক মুঠো কাচের চুড়ি উপন্যাসের পঞ্চম পর্ব। চারিদিকে ভোরের আজানের মধুর সুর কানে আসতেই আড়মোড়া ভেঙে জেগে উঠল তানহা। ইফাত বেঘোরে ঘুমোচ্ছে। তানহা দু চোখ ডলতে ডলতে নিচে নামল। উজু করে এসে ইফাতকে ডাকতে শুরু করলো। এই শুনছেন, আপনি বলেছিলেন আজকে ভোর থেকে আমার সাথে নামাজ পড়বেন। উঠেন, মসজিদে যান। ইফাদের কোনো হলদোল নেই, আপন মনে ঘুমিয়ে যাচ্ছে। তানহা তার ঠান্ডা হাত ইফাদের গালে চেপে ধরল। ইফাদ একটু নড়ে চড়ে উঠল। আপনি কিন্তু বলেছিলেন আজ আমার সাথে নামাজ পড়বেন। কাল থেকে পড়ব। আজকাল বলে কোনো কথা নেই, এখন এই মুহূর্তে পড়তে হবে। উঠুন বলছি, না হলে ঠান্ডা পানি গায়ে ঢেলে দেব। ইফাত আবার ঘুমিয়ে গেছে। তানহা ইফাদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, যে কথা দিয়ে কথা রাখে না আমি তাকে একদম পছন্দ করি না। আমি কিন্তু আপনার সাথে আর কথা বলবো না। এখন আপনি ঠিক করেন আপনি কি করবেন। ইফাত আলসে ভঙ্গিতে উঠে বসল। অসহায় দৃষ্টিতে তানহার দিকে তাকালো। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। উঠে উজু করে টুপি হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হলো। তানহা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ইফাদের যাওয়া দেখে বেশ খুশি হয়েছে। নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসলো তানহা। ভোরের নামাজ শেষ করে প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করে তানহা। বেশ কিছুক্ষণ পরে ইফাত নামাজ পড়ে বাসায় চলে আসলো। নিজের রুমে আসতেই তানহার মুখে মধুর কোরআন তেলাওয়াত শুনতে পেল। ইফাদের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। মেয়েটা কি সুন্দর কোরআন পড়তে পারে। সৌদি আরবে থাকতে ইফাত নিয়মিত নামাজ পড়তো, বাংলাদেশে এসে আর পড়া হয় না। বিছানায় শুয়ে শুয়ে তানহার কোরআন তেলাওয়াত শুনছিল। শুনতে শুনতে ঘুমিয়ে গেল ইফাদ। তানহার কোরআন পড়া শেষ হলে তা যত্ন সহকারে তুলে রাখলো। নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। সব কিছু জোগাড় করতে শুরু করলো। রান্না করে সবাইকে ডাক দিল। চৈতালি আর রোকেয়া বেগম চলে এসেছে। ইফাদের আসার নাম খোঁজ নেই। তানহা বিরক্ত হয়ে রুমে আসলো। এই যে আপনার সমস্যা কি? অন্যদিন আগে ভাগে উঠে পড়েন, আজকে পরে পরে ঘুমোচ্ছেন কেন? কি হয়েছে আপনার? বউ থাকতে আমি একা কষ্ট করে উঠতে যাব কেন? বউ এসে আদর করে ভালোবেসে তুলে দিবে। তার মানে আপনি ইচ্ছে করে শুয়েছিলেন? এই ছোট বিষয়টা তোমার এত বড় মাথা বুঝতে এত দেরি করলো? তানহা রেগে রুম থেকে বেরিয়ে গেল। ইফাদ হালকা হাসলো। উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলো। চৈতালি একা একা হেঁটে যাচ্ছে। আজকে দেরি হয়ে গিয়েছে, সেজন্য সবাই চৈতালিকে রেখেই চলে গিয়েছে। চৈতালির কলেজের কাছে একা নিয়ে যেতে চায় না গাড়িওয়ালারা। চৈতালি হাঁটতে শুরু করেছে। একটা গাড়ি পেলেই উঠে পড়বে। চৈতালি হেঁটে যাচ্ছিল, তখনই কেউ পিছন থেকে বলে উঠল, চাইলে আমার বাইকে বসতে পারো। চৈতালি পেছনে তাকিয়ে আবিরকে দেখে অবাক হয়ে গেল। ভদ্রতা বজায় রেখে বলল, ধন্যবাদ স্যার, লাগবে না, আমি চলে যেতে পারবো। আমি একটা গাড়ি ডেকে দিব? আমি খুঁজে নিব। কি ব্যাপার, আপনি নিজে থেকে আমার সাথে কথা বলছেন? তুমি আমাদের কলেজের স্টুডেন্ট, তোমার ক্লাসে দেরি হয়ে যাবে, ভালোর জন্য বলছি। আপনি প্লিজ চলে যান। এভাবে রাস্তার মধ্যে কথা বললে লোকে কি বলবে? সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। ভাইয়ার কাছে বিচার দিলে আমি শেষ। আবির কোনো কথা না বলে চলে গেল। আবির চলে যেতেই চৈতালি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তানহা রুমে বসে ভাবছে চৈতালির সাথে কথা বলতে হবে। চৈতালির জীবনে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। আবির চৈতালিকে প্রয়োজনে ব্যবহার করবে। তানহার হাড়ে হাড়ে টের পাচ্ছে চৈতালি আবিরের মোহে ডুবে আবিরের জালে পা না দিয়ে ফেলে আবার। তানহার ভাবনার মাঝে ইফাত বলল, শোনো, আমি কাজে যাচ্ছি, আমার আসতে অনেক দেরি হবে। বিকেল 5টায় আমার কাজের ছুটি হবে। আপনার কাজ হয়েছে? কই, আমাদের তো বলেন নাই। চৈতালি বলল না, তানভীর ভাই একটা এনজিও খুলেছে, সেখানেই কাজ নিয়েছি। কালকে কিসের জন্য ওই দিকে গিয়েছিলাম বলো? তানভীর ভাই আমাকে আমার এরিয়া দেখিয়ে দিচ্ছিল। মানে মানে বোঝানোর সময় নেই, বাসায় এসে বুঝিয়ে বলবো। আচ্ছা, দেখে শুনে সাবধানে যাবেন। আর হ্যাঁ, মনের ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবেন না। সাবধানে থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। যথা আজ্ঞা মহারানী, বলেই মিষ্টি হেসে চলে গেল ইফাদ। তানহা নিজের কাজে মনোযোগ দিল। কলেজ ছুটি হয়ে গিয়েছে। আজকে চৈতালির ভালো লাগছে না। আজকে প্রাইভেট পড়তে যাবে না। উত্তপ্ত রৌদ্রময় দুপুরে হেঁটে যাচ্ছে চৈতালি। আবির রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। চৈতালিকে দেখে বলল, এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছ কেন? আমরা মধ্যবিত্ত স্যার, আমাদের সব কিছুর অভ্যাস আছে।
এই সামান্য রোদ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ কথা বলতে জানো। ফুচকা খাবে? তোমরা মেয়েরা তো ফুচকা খেতে অনেক পছন্দ করো। না স্যার, খাবো না, বাসায় যাব, আজকে ভালো লাগছে না। আমাকে এড়িয়ে চলছো? ভাবি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলতে বলেছে। আমি আপনাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তারা আমার গুরুজন, আমি তাদের কথা অমান্য করতে পারি না। আমি যদি তোমাকে বিয়ে করতে চাই? আবিরের কথা শুনে চৈতালি চোখ তুলে তাকালো। আবিরের দৃষ্টি চৈতালির দিকে বিদ্যমান। আপনি আমার পরিবারকে জানান, ওরা যা বলবে তাই হবে। আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই, তাহলে তুমি আমার সাথে যাবে না? চৈতালি আবিরকে ভালোবাসে। আবিরের এমন কথায় চৈতালির ভালো লাগার কথা, কিন্তু রাগ হচ্ছে কেন? আবিরের জন্য মনের কোণে পাহাড় সমান অভিমান জমা হয়েছে। এতদিন কখনো আগে নিজ থেকে যে আবির কথা বলে নাই। তানহাকে দেখার পর থেকে নিজে যেচে কথা বলছে। বিষয়টা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে চৈতালির। তানহার উপরেও বেশ রাগ হচ্ছে। এসব ভেবে নিজেই নিজেকে ধিক্কার জানালো চৈতালি। স্যার, আজকে আসি। আমার সাথে কথা বলতে ভালো লাগছে না। ভাবিমণিকে এখনও ভালোবাসেন? আবিরের দৃষ্টি নত হয়ে গেল। হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। ধীর কণ্ঠেও বলে উঠল, তুমি নাকি বাসায় যাবে? যেতে পারো। চৈতালি এক মুহূর্ত দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো। দু চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। আর একটু আবিরের সামনে থাকলে কান্না করে দিত। দ্রুত গতিতে হাঁটছে। বাসায় এসে গোসল করে খেয়ে শুয়ে পড়ল চৈতালি। আবিরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ইফাত বাসায় আসলো। চৈতালি নিজের রুম থেকে বের হয়ে আসলো। তানহা চৈতালিকে দেখে বলল, তুমি কখন বাসায় আসলে? আমি দুপুরে এসেছি ভাবি, খুব খারাপ লাগছিল, তাই গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। দুই ভাই বোন একসাথে খেতে বসলো। ভাবি, আমার রুমে তোমার 4টা সালোয়ার কামিজ আছে, রাতে নিয়ে যেও। আমি তো সালোয়ার কামিজ পরি না। আরে ভাইয়া কিনেছে, তোমার পছন্দের রং কালো। তোমার অনেক ইচ্ছে ছিল তুমি কি কি কিনবা, আমাকে একদিন সব বলেছিলে। তোমার মনে আছে ভাবি? কালকে ভাইয়া আমার সাথে সব কিছু জেনে তোমার জন্য কিনে নিয়ে আসছে। আমি কত আশা করেছিলাম তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দিব। ভাইয়া আমার সব আশা মাটি করে দিয়েছে। আপনার মনে হয় না আপনি একটু বেশি করছেন? টাকা আছে দেখে সব খরচ করতে হবে, এর কোনো মানে আছে? এই পৃথিবীতে যার টাকা আছে তার মূল্য সবার কাছে আছে, আর যারা টাকা নেই তার মূল্য কারো কাছে নেই। টাকার কাছে সবার মুখ কালো। আর কখনো এমন করবেন না। আমি কি সব সময় দিব নাকি? 2 বছর তোমার কোনো দায়িত্ব নেইনি। আমাকে নিয়ে তোমার অনেক আশা থাকতে পারে। একবারে অনেকগুলো কিনে দিলাম, সারা বছর ব্যবহার করতে পারবে। আমি কি প্রতিদিন তোমার জন্য জামা কাপড় কিনতে যাব? কয়টা ব্যবহার করবে, কয়টা তুলে রাখবে? এই ছোট বিষয়টাকে তোমরা এত বড় করছো কেন? আমি বুঝতে পারছি না। তোরা ছেলে মানুষ, বুঝবি না। তোরা টাকা উড়াইতে পারলে বাঁচিস। তুই কতটা কষ্ট করে টাকা রোজগার করিস, তোর বউ তোর কষ্টের মূল্য বুঝে জন্য তোকে অপচয় করতে নিষেধ করছে। আজ তোর কাছে টাকা আছে, কাল তোর কাছে টাকা নাও থাকতে পারে। বসে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। আমি কি বসে বসে খাবো নাকি? আমার চাকরি হয়েছে বেশ, মাসে মাসে 10,000 টাকা তুলতে পারবো, এটাই আমার কাছে অনেক। আমি জানো, আমার এখানের কাজ করতে ইচ্ছে করছে না। কষ্ট বেশি, ফল কম। কিন্তু বাহিরে দেশে কষ্ট যেমন আছে ঠিক তেমন ফলও আছে। তুই কি বাহিরে যাওয়ার পরিকল্পনা করছিস? ইফাত একবার তানহার দিকে তাকিয়ে বলল, ভাবছি কি করা যায়। এখানে না পোষালে আবার প্রবাসে চলে যাব। ইফাতের কথা শেষ হবার আগে তানহা উঠে চলে গেল। ইফাত করুণ দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। পাগল খেপিয়ে দিয়েছে। এখন তানহা আর ইফাদের সাথে কথা বলবে না। রোকেয়া বেগম আর চৈতালি ইফাদের অবস্থা বুঝতে পেরে মুখ টিপে হাসছে। রোকেয়া বেগম নিজেকে সামলে নিয়ে বলল, ইফাদ, কালকে শুক্রবার, তোর মনে আছে তোকে আমি কি বলেছিলাম? একদম খাবার ছেড়ে উঠে যাবি না। ভাইটা তোর, দায়িত্বটাও তোর। তুই এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না। মায়ের কথা শুনে ইফাদের দৃষ্টি নত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই চোখ দুটো লাল হয়ে গেল। চুপচাপ খেয়ে নিল। আমার কোথায় কষ্ট পাস না বাবা? কষ্ট আমারও লাগে। 10 মাস 10 দিন পেটে রেখেছি, 2 বছর বুকে রেখেছি। সেই ছেলে আমার 26 বছরের ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করে দিল। আমার খারাপ লাগে না? কথাগুলো বলতে বলতে কান্না করে দিল রোকেয়া বেগম। আম্মু, তুমি কান্না করো না, আমি আর রাগ করব না, কালকে সব ব্যবস্থা করে দেব। ছেলের কথায় স্বস্তি পেলেন রোকেয়া বেগম। ইফাত খেয়ে নিজের রুমে আসলো। তানহা মাথায় চিরুনি করছে। কি ব্যাপার তানহা, তুমি ফোন ব্যবহার করছো না?
আমি বিশ্বাস করতে পারছি না। তানহা ইফাদের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, আমাকে আপনার একটা বোকা মনে হয়? আপনি আসার আগেই শান্তি করে ফোন ঘেঁটে নিয়েছি, এখন আপনার কাছে ভালো থাকবো। ইফাত স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। কি ফাজিল মেয়ে, আবার গর্ব করে বলছে যখন ভালো লাগবে না একা থাকবে, দেখবে তোমার সময় কাটছে না, তখন ফোন ব্যবহার করবে। আপনি কি ফোন আমাকে তুলে রাখার জন্য দিয়েছেন? মোটেও না, প্রয়োজনে ব্যবহার করার জন্য দিয়েছি। এখন তুমি যদি কাজ ফেলে অকারণে ফোন ব্যবহার করো তাহলে তো কথা শুনতেই হবে। আপনি যখন নতুন ফোন হাতে পেয়েছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমার ঠিক তেমন অনুভূতি হচ্ছে। কটা দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। একটু আমার সাথে এসো। আপনি আবার চলে যাবেন? আপনার কোনো কথা আমি শুনবো না। আমি চলে যাব বলছি, এখনই চলে যাচ্ছি নাকি? বেশি কথা বলো না, আমার সাথে এসো। তানহা ইফাদের সাথে ড্রয়িং রুমে গেল। ইফাত চৈতালি আর রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, তোমাদের কি কি লাগবে বলো, আজকে সব কিছু এনে দেব, আর পরে আর কিছু দিতে পারবো না। চৈতালি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে বলল। রোকেয়া বেগম ইফাদের পছন্দ মতো শীতের কাপড় এনে দিতে বলল। ইফাত তানহাকে উদ্দেশ্য করে বলল, তোমার কি লাগবে? আমার সব কিছু কালকে এনে দিয়েছেন, পারলে আমাকে এক মুঠো কাচের চুড়ি এনে দেবেন। কখনো এনে দেব না। তাহলে আমার কিছু লাগবে না। আরও ভালো, আমার টাকা বেঁচে যাবে, বলেই হাসতে হাসতে চলে গেল ইফাত। তানহা মন ভার করে ফেলল। এত কিছু এনে দিচ্ছে, এক মুঠো কাচের চুড়ি এনে দিলে কি হবে? ভাবিমণি, তুমি কি মন খারাপ করো না, আমি তোমাকে কাচের চুড়ি এনে দেব। শুনলাম তুমি নাকি ফেসবুক আইডি খুলছো, তোমার ফ্রেন্ড লিস্টে আমাকে একটু জায়গা দিবে? না গো, হবে না। আমার শখের আইডি আমি লুকিয়ে রাখবো। চৈতালি তানহার কথা শুনে হেসে দিল। দুজন গল্প করতে বসলো। রাত 9টার সময় ইফাত হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে বাসায় ফিরল। চৈতালির রুমে গিয়ে কয়টা ব্যাগ চৈতালির হাতে দিল। চৈতালি খুব খুশি হলো। শোন, এই বছরে আর কিছু চাইতে পারবি না, তোর ভাইয়ার পকেট একদম ফাঁকা। ভাইয়া, আমার 7,000 টাকা, পারলে আম্মুকে গিয়ে বল। বলে ইফাত রোকেয়া বেগমের রুমে আসলো। রোকেয়া বেগম হাতে ব্যাগ ধরিয়ে দিল। দেখো আম্মু, তোমার পছন্দ হয়েছে কিনা? আমার ছেলের পছন্দ কখনো খারাপ হতে পারে না। তুই যা এনেছিস আমি সেটাই পরবো। আমি অনেক খুশি হয়েছি বাবা। এখন নিজের রুমে যা, তানহাকে ডেকে নিয়ে আয়, সবাই মিলে খেতে বসবো। ইফাত বাধ্য ছেলের মতো চলে গেল। ইফাতকে দেখে তানহা দৌড়ে আসলো। আমার কাচের চুড়ি এনেছেন? না। সত্যি নিয়ে আসেন নাই? তানহা মন খারাপ করে ফেলল। ইফাত পকেট থেকে একটা বক্স বের করলো। দুটো চিকন সোনার চুড়ি বের করে তানহার হাতে পরিয়ে দিল। তানহা হাঁ হয়ে ইফাতের দিকে তাকালো। এভাবে তাকিয়ে থেকো না, আমার শরম করে। আমি আপনাকে সোনার চুড়ি নিয়ে আসতে বলছি? আমার কাচের চুড়ি লাগবে। কোনো দিন কিনে দিব না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আপনি এত খারাপ কেন? আমাকে কাচের চুড়ি কিনে না দিলে আমাকে কি করবে? তানহা নিজের সবটুকু শক্তি দিয়ে ইফাদের হাতে কামড় বসিয়ে দিল। ইফাত জোরে আম্মু বলে চিৎকার করে উঠল। রোকেয়া বেগম ড্রয়িং রুমেই ছিল। ছেলের গলার আওয়াজ পেয়ে ছেলের রুমের দিকে আসলেন। তানহা শাশুড়িকে দেখে ইফাদের হাত ছেড়ে দিল। বেগম রোকেয়া মুখে আঁচল চেপে হাসতে হাসতে চলে গেল। মাঝরাত থেকে পেটের অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তানহা। দাঁতের উপরে দাঁত চেপে সকাল হবার অপেক্ষা করছে। সময়ের সাথে পেটের ব্যথা দ্রুত গতিতে বাড়ছে। একবার এই কাত হচ্ছে তো আরেকবার ওই কাত। এপাশ ওপাশ করতে করতে ফজরের আজান দিয়ে দিল। তানহা দেওয়ালের সাথে নিজের হাত বাড়ি মারল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর আল্লাহর কাছে ধৈর্য যাচ্ছে। তানহার ছটফটানি দেখে আজানের একটু আগে জায়গা পেয়ে যায় ইফাত। তানহার কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। মেয়েটা এমন কেন, কি সমস্যা হচ্ছে আমাকে ডেকে বলতে পারলো না? তখনই ইফাদের মাথায় আসলো আজান হয়ে গেছে, তানহা এখনো নামাজ পড়তে উঠলো না। ইফাদের আর বুঝতে বাকি রইল না। আল্লাহ তাআলা তানহাকে সাময়িক সময়ের জন্য ছুটি দিয়েছে। ইফাত তড়িঘড়ি করে উঠে বসলো, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। পেটের উপর গরম কিছু অনুভব করতেই চোখ মেলে তাকালো তানহা। ইফাতকে দেখে একটু অবাক হলো। তার থেকে বেশি অবাক হলো ইফাত তার পাশে শুয়েছিল, উঠে গেল কি করে? আপনি কখন উঠলেন? যখন বউ ডেকে তুলে না তখন নিজেকেই উঠতে হয়। তানহা অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। তোমার সমস্যা হচ্ছে, আমাকে ডেকে দিলেই তো পারতে, এভাবে কষ্ট করছো কেন? আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে বিরক্ত করি নাই। আমার সহ্য করার অভ্যাস আছে। কেমন আছে দেখতেই পাচ্ছি, কেমন গলা কাটা মুরগির মতো ছটফট করছো। গরম পানি পেটে ধরে রাখো, একটু হলেও আরাম পাবে।
আমি নামাজ পড়ে আসি বলে ইফাত চলে গেল। ইফাদের ব্যবহার দেখে তানহা খুব খুশি হলো। ইফাত তানহার দিকে নজর দিয়েছে, তার খেয়াল রাখছে, তার কষ্টটা অনুভব করছে। ভেবেই মনে প্রশান্তি বয়ে গেল। ইফাত অজু করে এসে বাসায় নামাজ পড়ে নিল। আপনি আজকে মসজিদে গেলেন না? তোমার ব্যথার ঔষধ নেই? না। আমাকে বলো নাই কেন? আপনি মনে হয় ছিলেন। আসছেন তো কয়দিন হলো। আচ্ছা, আমি সকালে কিনে এনে দিব। একটু বসো, আমি আসছি বলে ইফাত চলে গেল। তানহা কপালে হাত দিতে দু চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পরে হাতে একটা বাটি নিয়ে রুমে প্রবেশ করলো ইফাত। বাটিটা বিছানায় রেখে তানহাকে বলল, তানহা উঠে বসো তো। উঠতে ভালো লাগছে না, একটু পরে উঠে রান্না করব। এত সকালে তো আপনারা খান না। আমি তোমাকে রান্না করতে বলছি? আমি রেগে যাওয়ার আগে উঠে বসো। ইফাদের কথা শুনে তানহা চোখ মেলে তাকালো। ইফাত তানহাকে তুলে আধশোয়া করে বসালো। তানহার পিঠের নিচে বালিশ রেখে দিল। তানহা বালিশে পিঠ ঠেকিয়ে বসলো। ইফাত কি করতে চাইছে তা বোঝার চেষ্টা করছে। খাবারের গন্ধ পেয়ে তানহা নিজের ডান পাশে তাকালো। ধোয়া ওঠা গরম নুডলসের বাটির দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে বলল, কে রান্না করেছে? আমি রান্না করেছি। কথা কম বলে চুপচাপ খাও। আমি খাবো না, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। এই সময় এমন একটু হবেই, খালি পেটে একদম থাকা যাবে না। সব সময় পেট ভরা রাখবে, তাহলে ব্যথা কম করবে। খালি পেটে পেলেই ব্যথা করবে। চুপচাপ খাও, কথা কম বলে ইফাত তানহাকে খাইয়ে দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও খেয়ে নিল তানহা। ইফাত তানহাকে খাইয়ে দিয়ে আবার ঘুমাতে বলল। এখন ঘুমালে রান্না করবে কখন? এখনও অনেক সময় আছে, পরে রান্না করবে। সত্যি একটু ব্যথা কমেছে। আমি কি নিজের ভালোর জন্য খেতে বললাম? তোমার ভালোর জন্যই বলেছি। কথা না বলে দু চোখ বন্ধ করো, একটু ঘুমিয়ে নাও, শান্তিতে থাকতে পারবে। ইফাত তানহাকে শুইয়ে দিল, গায়ে কম্বল টেনে দিল। তারপর তানহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে তানহা ঘুমিয়ে যায়। রোকেয়া বেগম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে তানহার কাছে আসছিল। রান্নাঘরে এসে অবাক হয়ে গেল। ইফাত, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? আম্মু, আমি একটা নতুন রেসিপি শিখেছি। সারাদিন বাসায় থাকতে পারি না, আজকে ছুটির দিন, তাই ভাবলাম আজকে তোমাদের রান্না করে খাওয়াই। রোকেয়া বেগম সন্দেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলে কি সুন্দর করে মিথ্যা কথা বলছে। তিনি মুহূর্তেই বুঝে ফেললেন। ইফাতের একটা অভ্যাস আছে, ইফাত মিথ্যা কথা বলতে পারে না। প্রয়োজনে যদি দু একটা বলেও ফেলে, তাহলে চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। মিথ্যা বলার সময় ইফাতের দৃষ্টি সবসময় নত থাকে। মায়ের কাছে মিথ্যা কথা বলছিস? ইফাত অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। আম্মু, আসলে তানহা অসুস্থ, তাই ভাবলাম আমি আজকে রান্নাটা করি। তুমি যদি তানহাকে ভুল বুঝো। আজকাল সবাই না, কিছু কিছু শাশুড়ি আছে, স্বামী যদি বউদের কোনো কাজ করে দেয়, তখন শাশুড়িরা বউদের অনেক কথা শোনায়। তুমি যদি তানহাকে ভুল বুঝো, তাই মিথ্যা কথা বলেছি। আম্মু, তানহা তো প্রতিদিন রান্না করে। তানহাও তো একটা মানুষ, তানহারও শরীর আছে। মানুষের শরীর খারাপ হতেই পারে। এখন তার কাজ যদি অন্য কেউ করে দেয়, তাহলে সমস্যা কোথায়? আমাকে তুই এতটা খারাপ ভাবিস ইফাত? আমাকে তোর এতটা খারাপ মা মনে হয়? তুই যখন ছিলি না, তখন তানহা অসুস্থ থাকলে আমি নিজে রান্না করেছি, চৈতালি সাহায্য করেছে। আমি এতটা খারাপ মানুষ নই রে ইফাত, এতিম মেয়েটার উপরে অত্যাচার করব। ইফাত নিজের মায়ের ব্যবহারে মুগ্ধ হলো। পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না, ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনও টিকে আছে। আমি খুব গর্বিত জানো আম্মু, আমি তোমার মতো মা পেয়েছি। তুমি আর তানহা আমাকে রান্না করে খাইয়েছ। আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াবো। রান্না করতে পারবি তো? হাত পুড়িয়ে ফেলিস না আবার। না পারলে আমাকে বল, আমি রান্না করে দিচ্ছি। লাগবে না, তোমার বয়স হয়েছে, এখন তুমি বসে বসে খাবে। যখন দেখবে তানহা অসুস্থ, তখন চৈতালি রান্না করবে। আর চৈতালি না পারলে তুমি করবে। চৈতালি বড় হয়েছে, এখন ওকে বাসার কাজ শিখতে হবে। বড় হতেই পারলাম না, বাড়ির বোঝা হয়ে গেলাম, বলল চৈতালি। দুটো থাপ্পড় বসিয়ে দেব। বড়দের মুখে মুখে কথা বলিস। সবাই মা ভাই ভাবি না? তুই কাজ করবি না? তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবে? মেয়ে হয়েছিস, একদিন পরের ঘরে যেতে হবে। তোকে দু কথা শোনালে আমাদের বুকে এসে আঘাত লাগবে। তাই তোকে এমনভাবে তৈরি করতে চাই যেন লোকে তোকে দু কথা শোনানোর রাস্তা খুঁজে না পায়। তুই পারিস শুধু কথার মানে না বুঝে ভুল বুঝতে।
রাগ করছো কেন ভাইয়া? আমি মজা করলাম। আমি জানি তোমরা আমার ভালো চাও, তবু এমন কথা বললে আমার মন খারাপ হয়ে যায়। আমি এখনই বিয়ে করব না। আমি আগে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। আমি অন্যের উপর নির্ভরশীল হতে চাই না। তুই চাকরি করবি, আমাদের কোনো আপত্তি নেই। নিজেকে সংযত রেখে যা করার করবি। তোর যতদূর ইচ্ছা পড়াশোনা করবি, তোকে কেউ বিয়ের জন্য চাপ দিবে না। আমি যতদিন আছি তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আমি ভালো ছেলে পেলে চৈতালিকে বিয়ে দিয়ে দিব। দেখছো ভাইয়া আম্মু কি বলে? আম্মু চৈতালির মাথার মধ্যে এসব দিবে না। পড়াশোনা করছে, আপাতত পড়াশোনায় মন দিক। বিয়ের সময় আসলে তখন দেখা যাবে। তিনজন বসে বসে জমিয়ে আড্ডা দিল। ইফাত রান্না শেষ করে সবাইকে খেতে দিল, নিজেও খেয়ে নিল। বাসার সামনের দোকান থেকে ব্যথার ওষুধ কিনে নিয়ে আসলো। ঘড়িতে 10টা বাজতে যায়। তানহা এখনও ঘুমাচ্ছে। ইফাদের কথা মতো কেউ তানহাকে ডাকেনি। চৈতালি আজকে বাসায় মায়ের সাথে হাতে হাতে কাজ করছে। 20টা এতিম বাচ্চাকে খাওয়াবেন রোকেয়া বেগম। ইফাত কালকেই মাদ্রাসায় বলে আসছিল তারা বিকেলে আসবে বলেছে। ইফাত সকালে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তানহা ছোট ছোট করে দু চোখ মেলে তাকালো। ঘড়ির দিকে চোখ পড়তেই ধর ফরিয়ে উঠে বসলো। আমি এত ঘুমালাম কি করে? সকালে রান্না হয়েছে কি না, সবাই কি খেয়েছে? তার শাশুড়ি সকালে ওষুধ খেতে হয়। তানহা দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তখনই ইফাত খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। আমার ম্যাডামের ঘুম ভেঙেছে তাহলে? এত বেলা হয়ে গেছে, আপনি আমাকে ডাকেননি কেন? সবাই কি না খেয়ে আছে? আমার সকালে ওষুধ খেতে হয়। আম্মা কি রাগ করেছে? আমার আম্মুকে তোমার এতটা খারাপ মনে হয়? মা ছি, না একদম না। ওনার তো বয়স হয়েছে, ওনারও তো ইচ্ছে করে এখন বসে বসে খাবে। ছেলের বউ যেন মেয়ের মতো আচরণ করে। প্রতিটি শাশুড়ি এমনটা চায়। আমার জন্য উনি কষ্ট পাক তা আমি চাই না। দেখো মেয়ের কথা, তুমি আমাকে মা ভাবতে পারলে আমি তোমাকে মেয়ে ভাবতে পারবো না? তুমি অসুস্থ জেনেও তোমাকে দিয়ে অমানুষের মতো কাজ করাবো? আম্মা সত্যি আমি অনেক ভাগ্যবান, আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি। আমিও অনেক ভাগ্যবান তোমার মতো মেয়ে পেয়েছি। আজকে বাসায় অনেক মানুষ আসবে, সবসময় মাথায় কাপড় দিয়ে রেখো। আচ্ছা মা, খেয়ে রান্নাঘরে আসো, হাতে হাতে সাহায্য করবে। আজকে রান্না আমি করব, তুমি অসুস্থ, ভারী কাজ করাবো না তোমাকে দিয়ে। আচ্ছা আম্মা। রোকেয়া বেগম চলে গেলেন। তানহা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। তানহা খেয়ে নাও, না খেয়ে রুমের বাইরে এক পা রাখবে না। আমার খেতে ইচ্ছা করছে না। পিঠে মার পড়লেই খেতে ইচ্ছে করবে। আমি কি ছোট বাচ্চা আমাকে মারবেন? তুমি কি ছোট বাচ্চা তোমাকে খাওয়ানোর জন্য এত কথা বলতে হবে? পারলে খাইয়ে দিন, না হলে খাবো না। বললেই পারতে আমার হাতে খাবে, এত ঢং করার কি ছিল? বললেই পারতেন আমাকে খাইয়ে দেওয়ার জন্য বসে আছেন, এত নাটক করার কি আছে? তানহার কথা শুনে ইফাত হেসে দিল। তারপর তানহাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। দুজন মিলে রান্নাঘরের দিকে গেল। চৈতালি মায়ের কাজে সাহায্য করছে। ইফাত আর তানহা তাদের সাথে যোগ দিল। চৈতালির ডালটা দেখিস মা, আমি রুম থেকে আসি। আম্মা আমি দেখছি, বলল তানহা। রোকেয়া বেগম রুমে চলে গেল। এই ভাইয়া দাঁড়িয়ে আছো কেন? ভদ্রলোকের মতো পেঁয়াজ ছিল। আমাকে আবার চাল ধুইতে হবে। তোমাকে চাল ধুতে হবে না, আমি ধুয়ে দিব। তানহা আমি চাল ধুয়ে দেই, বলল ইফাত। আপনি ছেলে মানুষ, আপনার মেয়েদের কাজ করতে হবে না। তুমি অসুস্থ, তোমাকেও ভারী কাজ করতে হবে না। এ সময় ভারী কাজ করতে হয় না। ইফাদের কথা শুনে চৈতালি মুচকি মুচকি হাসছে। তানহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইফাত বলল, আমি চাল ধুয়ে দেই। ধুয়ে দিবেন দেন। আজকে যদি আমার একটা বর থাকতো তাহলে আমাকে এভাবে কাজে সাহায্য করতো। ইফাত রাগের দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো। চৈতালি লজ্জা পেয়ে জিভে কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। রোকেয়া বেগম এসে তানহাকে সরিয়ে দিল। তানহা চৈতালিকে সাহায্য করছে। ইফাত মাকে সাহায্য করতে। সবাই মিলেমিশে কাজ করছে। রোকেয়া বেগমের মনে হচ্ছে পৃথিবীতে তার পরিবার সবচেয়ে সুখী পরিবার। আল্লাহ যেন সারা জীবন তার পরিবারকে এমন হাসি খুশি রাখে, কোনো দুঃখ তার পরিবারকে যেন ছুঁতে না পারে। এভাবে অস্থির নিঃশ্বাস ছাড়ল। আদৌ কি তার পরিবার সুখী থাকবে, নাকি কোনো কালো অধ্যায় এসে সব কিছু তছনছ করে দিয়ে যাবে? কিছুদিন পরের কথা। সব কিছু সুন্দরভাবে চলছিল। ইফাদের পরিবারে অর্থের অভাব থাকলেও নেই সুখের অভাব। দিন শেষে 4টি মানুষ সব থেকে সুখী বলে মনে হয়। ইফাদ আর তানহার সম্পর্কটা বন্ধুর মতো হয়ে গেছে। এখন দুজন মন খুলে কথা বলতে পারে, একে অন্যের সমস্যা বুঝতে পারে। সময়ের সাথে ভালোবাসাটাও কাজ করছে দুজনের। ইফাত তানহাকে বলেছিল,
আজকে বিকালে ঘুরতে নিয়ে যাবে, সব কাজ আগে শেষ করে রাখতে। তানহা বাসার কাজে লেগে পড়ল। আবির এই কয়দিনে চৈতালির মন গলিয়ে ফেলেছে। মেয়ে মানুষের মন যদি হয় প্রিয় মানুষ, কি করে রাগ করে থাকবে। চৈতালি মাঠে আড্ডা দিচ্ছিল। আবির ক্লাস শেষ করে বাহিরে যাচ্ছিল। আবির চৈতালিকে মেসেজ করলো। মেসেঞ্জারের টং শব্দে চৈতালি ফোনের দিকে তাকালো। সেখানে আবিরের নাম জ্বলজ্বল করছে। আবির লিখেছে, চৈতালি একটু বাহিরে এসো, তোমার সাথে আমার দরকারি কথা আছে। ফোনে কি দেখছিস? তোকে এত সারাদিন কে মেসেজ দেয়? আমি তো তোর কাছে, বলল আফরিন। ভাবি মেসেজ দিয়েছে, বাসায় লবণ শেষ হয়ে গিয়েছে, তাই আমাকে নিয়ে যেতে বলল। কেন রে, তোর ভাই নাই? তোর ভাবি তোর ভাইকে না বলে তোকে বলে কেন? ভাইয়া কাজ করে না, নতুন চাকরি পেয়েছে। কাজ ফেলে বউয়ের জন্য লবণ নিয়ে আসতে গেলে ভাইয়ার চাকরি আস্ত থাকবে? তাহলে এখন বাসায় চলে যাবি? হ্যাঁ যেতে হবে, না হলে ভাবি রান্না করবে কি করে। আচ্ছা দেখে শুনে যাস। আজকে একটু ঘুরতে যেতে চাইলাম, কালকে তাড়াতাড়ি আসিস, আর না আসলে বলে দিস। তুই না আসলে আমিও আসবো না। ওকে বেবি, আপনি যা বলবেন তাই হবে। আজকে তাহলে আসি, বলেই চৈতালি চলে গেল। কলেজ থেকে বেশ খানিকটা দূরে এসে দাঁড়িয়ে আছে আবির। ক্লান্ত পায়ে হেঁটে আসছে চৈতালি। জীবনে এত মিথ্যা কথা কোনো দিন বলে নাই, আজকে আবিরের জন্য বলতে হলো। মিথ্যা কথা বলা চৈতালির বেশ খারাপ লাগছে। কি বলবেন বলুন, আমাকে বাসায় যেতে হবে। আজকে আমার সাথে একটু ঘুরতে যাবে চৈতালি? আবিরের কথা শুনে চৈতালির চোখ বড় বড় করে আবিরের দিকে তাকালো। স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে? ভাইয়া দেখলে আমার জীবন শেষ, এসব আমি পারবো না। তুমি চাইলেই পারবে, এটা তোমার কাছে আমার আবদার বলতে পারো। কেউ দেখে যদি আমার বাসায় বলে দেয়? কেউ দেখবে না, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি যাব না স্যার, আমার অনেক ভয় লাগে। আমি মুখে যতই কথা বলি না কেন, এসব দিকে আমি শূন্য। শূন্য বলতে কিছু নেই চৈতালি, সব কিছু কোনো না কোনো জিনিস দিয়ে পরিপূর্ণ আছে। তুমি পারো না আমাকে পরিপূর্ণ করতে? কিন্তু আপনি তো ভাবিকে ভালোবাসেন, একজনকে মনে রেখে আরেকজনের সাথে কিভাবে সংসার করবেন? যাও, তোমার যেতে হবে না। তখন থেকে একটা কথা ভালোভাবে বুঝিয়ে যাচ্ছি, নাটক শুরু করেছো। আবির কথা শুনে চৈতালির মন খারাপ হয়ে গেল। এক মুহূর্ত দাঁড়ালো না, উল্টো দিকে হাঁটা শুরু করলো। আবির বুঝতে পারলো রেগে কি বলে ফেলেছে। দৌড়ে চৈতালির সামনে দাঁড়ালো। চৈতালি সরি, আমি তোমার সাথে উচ্চস্বরে কথা বলতে চাইনি, তুমি কষ্ট পেও না। এ দেখো, আমি কান ধরে সরি বলছি। চৈতালির আবিরের দিকে তাকালো না, পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আবির আবার পথ আটকে দাঁড়ালো। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। একটা কথা ভেবে দেখো তো, তোমার আর আমার কথা তোমার পরিবার জানলে আমি শিওর ওরা আমাদের মেনে নেবে না। এখন যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে কয়দিন মেনে নেবে না বলো? 1 দিন 2 দিন, সর্বোচ্চ 1 বছর, তারপরে ঠিক মেনে নেবে। তুমি ওদের একমাত্র মেয়ে, মেয়ে না নিয়ে কোথায় যাবে? আর যদি পরিবারের জন্য নিজের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলো, সারা জীবন আফসোস করতে হবে। এখন তুমি বলো, তুমি কি করতে চাও? পৃথিবীতে যতই ভালোবাসার মানুষ আসুক না কেন স্যার, পরিবারের মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। আমি তাদের যে পরিমাণে জ্বালাই, ওরা আমার সব কিছু চুপচাপ সহ্য করে। রাগ করে দু কথা শোনালে আমি রাগ করে যদি না খাইয়ে থাকি, দিন শেষে আদর করে বুকে টেনে নেয়। রাত 2টো বাজলেও তুলে আদর করে খাইয়ে দেয়। আপনি তাদের কষ্ট দেওয়ার কথা বলছেন, আমি পারবো না। আমার প্রিয় মানুষ আর পরিবার দুজনকেই চায়। আমাকে পেতে হলে একজনকে বেছে নিতে হবে, তাহলে আমি কাউকেই বেছে নিব না, আমি নিজেকে বেছে নিব। আমি চাকরি করব, বিয়ে করব না, নিজের মন মতো বাঁচতে পারবো। এখানে আপনিও কষ্ট পাবেন না, আর আমার পরিবারও কষ্ট পাবে না। আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। চামড়ার মুখে অনেক কথা বলা যায় চৈতালি, সমাজ তোমাকে তোমার মনের আশা পূর্ণ হতে দিবে না। পরিবার পরিবার করছো, একদিন তোমার পরিবারই তোমাকে কষ্ট দিবে। তুমি চাইলেও তোমাকে তোমার মনের আশা পূর্ণ হতে দিবে না কেউ। তুমি এখনও অনেক ছোট চৈতালি, তাই বুঝতে পারছো না। আচ্ছা এসব কথা বাদ দাও, চলো না আমরা ঘুরতে যাই। আমি যেতে পারবো না স্যার। বিয়ে তো করবে না, আমার ছোট ছোট আবদারগুলো তো পূর্ণ করতে পারো। চৈতালির খুব ভয় হচ্ছে। আবিরকে সে যতই ভালোবাসুক না কেন, আবির এখনও চৈতালির কাছে অপরিচিত একটা ছেলে। এভাবে অপরিচিত একটা ছেলের সাথে একা একটা মেয়ে যাবে, ভাবতেই চৈতালির গায়ে কাঁটা দিয়ে উঠল।
তুমি ভয় পাচ্ছ চৈতালি? ওই ওপর আল্লাহর কসম, তোমার একটুও ক্ষতি করব না, আর একটু ক্ষতি হতেও দেব না। সময় নষ্ট করো না প্লিজ, আমি বেশি সময় নিব না। অনেক বুঝিয়ে চৈতালিকে রাজি করালো আবির। চৈতালির ভয়ে পুরো শরীর কাঁপছে। আবির বাইকে উঠে বসলো। চৈতালি ধীর পায়ে আবিরের পেছনে বসলো। আবিরকে ধরলো না, বাইকের পেছনে শক্ত হয়ে ধরে আছে চৈতালি। 30 মিনিট পরে শহর থেকে একটু গ্রামের দিকে এসে আবির বাইক থামিয়ে দিল। ধান কাটা ফসলের ফাঁকা মাঠ পড়ে আছে। গ্রামের চিকন আঁকাবাঁকা রাস্তা, রাস্তা দিয়ে 2-1 মানুষ হেঁটে যাচ্ছে। চলো। কোথায়? গেলেই দেখতে পাবে। আবির হাঁটতে শুরু করলো। চৈতালি আবিরের পেছনে পেছনে গেল। 2 মিনিট পরে একটা বিশাল মাঠের সামনে এসে দাঁড়ালো দুজন। পুরো মাঠে মানুষ গিজগিজ করছে। হরেক রকমের দোকান বসেছে। চারিদিকে বাচ্চারা ছুটোছুটি করছে। বাহারি রকমের ফুলের গাছ, নাগরদোলা থেকে বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছে। বড়রা মজা করে হইচই করে উঠছে। চারদিক থেকে গরম জিলাপির সুঘ্রাণ ভেসে আসছে। ফুচকা আলার দোকানে জমেছে ভিড়। বসেছে বাহারি রকমের সাজসজ্জার দোকান। চৈতালির সব চিন্তা নিমিষেই উড়ে গেল। উৎফুল্ল হয়ে মেলার মধ্যে প্রবেশ করলো। স্যার, এটা গ্রামীণ মেলা তাই না? এটা কোন স্কুল? আমার এক বান্ধবী আমাকে গ্রামীণ মেলা সম্পর্কে বলেছিল। আমাকে কিছু ছবি দেখিয়েছিল, তাই আমার বুঝতে বাকি রইল না। এটা গ্রামীণ মেলা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানেন, আমি গ্রামীণ মেলাতে আসবো। ভেবেছিলাম আমি ভাইয়া ভাবিকে নিয়ে আসবো। আমি ছোটবেলায় তানহাকে নিয়ে আসছিলাম। চৈতালির কেন জানি আবিরের কথায় মন খারাপ হলো না। আগ্রহ নিয়ে বলল, আমি বুঝি না, ভাবি এত কাচের চুরি করে কেন? কি আছে কাচের চুরির মধ্যে? সারাদিন কাচের চুরি করে ভাইয়ের সাথে ঝগড়া করে। আজকে ভাবির জন্য কাচের চুরি কিনে নিয়ে যাব। একদম না, ও মেয়ে চুরি ভেঙে হাত কেটে ফেলবে। ইফাত একদম ঠিক কাজ করে, তানহাকে চুরি না কিনে দিয়ে। তুমি চুরি নিবে? আমারও কাচের চুরি অনেক পছন্দ, তবে ভাবির মতো এত পছন্দ করি না। আমরা ঘুরতে এসেছি, এখন ভাবির কথা বাদ, চলো তোমাকে চুরি কিনে দেই। বলেই সামনের দিকে এগোতে লাগলো। চৈতালি সব কিছু ঘুরে ঘুরে দেখছে। সবাই তার প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসেছে। মাঠের এক অংশে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কেউ নাচ করে নেমে যাচ্ছে, কেউ হাসির মজার নাটক দিয়ে হাজির হচ্ছে। চৈতালি সব কিছু উপভোগ করছে। দুজন মিলেমিশে বেশ কিছুক্ষণ মেলায় ঘুরল। চৈতালি, চলে যাই। স্যার, আর একটু। এখন তোমার দেরি হচ্ছে না? কেউ দেখলে কিন্তু বাসায় বলে দেবে। দিবে, বকা এমনিও খাবো, অমনিও খাবো। শান্তি করে সব কিছু দেখতে দেন। আরেকটা নাচ দেখেই চলে যাব। পাগল নাকি? আমি পারবো না। চলো, নাহলে তোমাকে রেখেই চলে যাব। বলেই হাঁটা শুরু করলো আবির। চৈতালি চুরির দোকানের সামনে দাঁড়ালো। দোকানদারকে বলল, মামা, আমাকে লাল, নীল আর কালো রঙের চুড়ি দুটো করে দিবেন। চৈতালি কোনো সারা শব্দ না পেয়ে আবির পেছনে তাকালো। চৈতালিকে চুরির দোকানের সামনে দেখে রেগে গেল কিছুটা। তোমার চুরি পরতে হবে কেন? যদি হাত কেটে যায়? আপনি নিজেই কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু কিনে দেইনি। পরে ভাবলাম কাচের চুড়ি কিনে দেওয়া ঠিক হবে না। কাচের চুড়ি নিয়ে আপনাদের এত কিসের সমস্যা? কথা কম বলো, তাড়াতাড়ি চুড়ি হাতে নাও, দ্রুত বাসায় যেতে হবে। চৈতালি চুড়িগুলো নিয়ে 500 টাকার নোট বের করে দোকানদারের কাছে দিল। আবির চৈতালির দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তারপর দোকানদারকে বলল, মামা, ও টাকা ফিরিয়ে দিন, আমি আপনাকে টাকা দিচ্ছি। শুনুন, আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমার কাছে সবসময় টাকা থাকে। আমি অন্যের থেকে কিছু নেওয়া পছন্দ করি না। ঘুরতে এসেছি, নিজের টাকায় জিনিস কিনতে চাই। মামা, আপনি টাকা খুচরো করে দেন। চৈতালির কথায় আবির একটু অপমান বোধ করলো, তবুও কিছু বুঝতে দিল না। চুরি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। ইফাদের কাজ শেষ, খুশি মনে অফিস থেকে বেরিয়ে আসলো। তানহার সাথে ঘুরতে যাবে ভাবতেই মনটা ফুরফুরে হয়ে গেল। তবে বেশি আশা করতে নেই, বেশি আশা করলে তা কখনো পূর্ণ হয় না। সেটা কি আর ইফাত জানতো? চিন্তা করতে করতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে সেদিকে খেয়াল নেই। যখন খেয়াল হলো তখন একটা গাড়ি এসে ইফাতকে রাস্তার মাঝে ফেলে দিল। মুহূর্তের মধ্যেই রাস্তার রক্তে ভেসে গেল। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। গাড়িওয়ালা ইফাতকে সরতে বলেছিল, ইফাত খেয়াল করেনি। ইফাদের অসচেতনতায় এত বড় দুর্ঘটনা ঘটে গেল। সবাই মিলে ইফাতকে কাছের একটা হসপিটালে নিয়ে গেল।
তানহা ইফাদের জন্য অপেক্ষা করছে, কখন আসবে। বিকেল হয়ে আসছে প্রায়। দুপুরে গোসল করে নামাজ পড়ে খেয়ে বসে আছে। ইফাদের কোনো খোঁজ নেই। তানহার মন খারাপ হয়ে গেল। নিজেই ফোন হাতে নিল, ইফাদের নাম্বারে ফোন করলো, কিন্তু অপরিচিত কণ্ঠ ভেসে আসলো। আপনি যাকে ফোন দিয়েছেন উনি অ্যাক্সিডেন্ট করেছে। আপনি ওনার কে হন? তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। তানহা একটা চিৎকার দিল, ফোনটা হাত থেকে বিছানায় পড়ে গেল। উঠে শাশুড়ি মায়ের কাছে যাবে, তার শক্তিটুকু পাচ্ছে না। পুরো শরীর অবশ হয়ে আসছে, পা যেন চলছেই না। শরীর রীতিমতো কাঁপুনি উঠে গেছে। তানহার চিৎকার শুনে রোকেয়া বেগম তানহার রুমে আসলেন। কি হয়েছে মা? চিৎকার করলে কেন? আম্মা, উনি অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি ওনার কাছে যেতে হবে, চলুন। বলেই পাগলের মতো চলে যেতে লাগলে রোকেয়া বেগম তানহাকে ধরে ফেলে। বিপদের সময় কজন মানুষ মাথা ঠান্ডা রাখতে পারে? রোকেয়া বেগম ঠান্ডা মাথায় আছেন। তানহার সাথে যদি সেও পাগলামি করে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে না। চুপ, কি হয়েছে? কান্না করছো কেন? একটু দাঁড়াও, আমি এখনই আসছি। আমাদেরকে ইফাদের চিকিৎসা এমনি এমনি করে দেবে? খালি হাতে চলে যাব? বলে নিজের রুমে গেল। কিছু টাকা হাতে নিয়ে বাসার তালা দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। তানহার বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে, মনটা ইফাতকে দেখার জন্য উতলা হয়ে উঠছে। ছোট বাচ্চাদের মতো কান্না করছে। রোকেয়া বেগম স্তব্ধ হয়ে আছেন, মুখে নেই কোনো কথা। বাহিরে যতটা শক্ত দেখাচ্ছে, ভিতরে থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছেন তিনি। অবশেষে হসপিটালে পৌঁছে গেল দুজন। তারা পরিচয় দিলে একটা লোক ইফাদের ফোন তাদের হাতে ধরিয়ে দিয়ে সবাই চলে গেল। ডক্টর ইফাতকে দেখছে। তানহা আর রোকেয়া বেগম বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তানহা আল্লাহর কাছে ইফাদের জন্য দোয়া করছে। চৈতালি বাসায় এসে অবাক হয়ে গেল। তাদের বাসায় কখনো তালা ঝুলানো থাকে না, তাহলে আজকে হঠাৎ কী হলো যে বাসায় তালা দিতে হলো? চৈতালি তানহাকে ফোন দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। তানহা ফোন বাসায় রেখে গেছে। চৈতালি চিন্তায় পড়ে গেল। ইফাতকে ফোন দিতেই তানহা ফোন ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সব কিছু শুনে চৈতালির আত্মা কেঁপে উঠল। সব কিছু ফেলে দ্রুত হসপিটালের দিকে ছুটে গেল।